Welcome to Joydeep Chaudhary Explores. Our today's topic is what are the best gadgets for wedding photography. তো ওয়েডিং ফটোগ্রাফিতে কী ধরনের গ্যাজেট নিয়ে আমরা কাজ করব। তিনটে মূলত ডিভাইস নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে তো মেজর জিনিস ক্যামেরার সাথে লেন্স এবং লাইটস এবং মডিফায়ার্স। একটা একটা করে আমি বলছি। প্রথমে বলি ক্যামেরার প্রসঙ্গে আসি। আমার ফার্স্ট সাজেশান হচ্ছে যখন ওয়েডিং ফটোগ্রাফি স্টার্ট করবেন যে কোনো একটা ব্র্যান্ডকে কনসিডার করুন। সেটা এনি ব্র্যান্ড হতে পারে, নিকন, ক্যানন, সনি, প্যানাসনিক, ফুজি, কিন্তু আপনাকে এন্ড অফ দ্য গেম কিন্তু ওই একটা গ্যাজেটেই কিন্তু ওই গ্যাজেটটাকে ধরে রাখতে হবে, ওই ব্র্যান্ডটাকে। আসলে আমরা যে ইনভেস্টমেন্টটা করি ক্যামেরার ক্ষেত্রে, ক্যামেরাকে আমি বলবো সেকেন্ডারি ইনভেস্টমেন্ট। মেজর ইনভেস্টমেন্ট হচ্ছে লেন্স কিন্তু সহজেই পাল্টানো হয় না। আমি ইউজুয়ালি লেন্সের দাম অনেক থাকে। আমার যেমন সিরিজ অফ লেন্সেস আছে 50mm, 85mm, 70-200, 24-70। তো আমরা বডিগুলো পরে পাল্টে দিতে পারি, কিন্তু কারণ বডি পাল্টাতে হবেই। ক্যামেরা যে কোম্পানিগুলো আছে এরা কিন্তু একটা ব্র্যান্ডে, যে কোনো ব্র্যান্ডই হোক না কেন, একটা মডেলে বা একটা টেকনোলজিতে আপনাকে কখনোই থাকতে দেবে না, ওদেরও ব্যবসা করতে হবে। এখন লেটেস্ট টেকনোলজি মিররলেস, হয়তো এর থেকেও বেটার টেকনোলজি আছে এবং আই এম ড্যাম শিওর সেটা ওদের বল্টে আছে। যখন মিররলেস সেল করা হয়ে যাবে তখন ওই টেকনোলজিটা ওরা সামনে আনবে। সুতরাং ক্যামেরা আমি এটাকে অনেকটা সেকেন্ডারি বলি। প্রাইম ইস্যু হচ্ছে লেন্স আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু ক্যামেরা যেন বডি পাল্টে গেলে ক্যামেরার লেন্স কিন্তু তখন ওই সব কটা ফেলে দিতে হবে। সুতরাং স্টিক টু ওয়ান ব্র্যান্ড। এবার লেন্সের প্রসঙ্গে আসি কী ধরনের লেন্সে কাজ করব আমরা। যারা ওয়েডিং ফটোগ্রাফি করেন মেজরলি 2-3টে লেন্স তারা ইউজ করেন। একটা রেগুলার জুম থাকে, নর্মাল জুম, মানে আমার যেটা আছে। বাই দ্য ওয়ে আমি নাইকন ইউজার এবং প্রেজেন্টলি আমি দুটো বডি ওন করছি, নাইকন Z6 এবং নাইকন Z5। এর সাথে আমি যখন কাজ করি আমার যে টিমটা থাকে সেখানেও কিন্তু দুটো ক্যামেরা থাকে। একটা মিড সাইজ, আমি মূলত বেঙ্গলি ওয়েডিং কভার করি, একটা মিড সাইজ বেঙ্গলি ওয়েডিংয়ের জন্য আমি বাই দ্য ওয়ে আমি কিন্তু একদম স্টিল ফটোগ্রাফি নিয়েই কথা বলছি, ভিডিওগ্রাফি নিয়ে কথা বলছি না, কারণ ওটা আমার সাবজেক্ট নয়। আমি এক্সপার্টও নই, আমার টিমে অন্য ছেলেরা কাজ করে। তো স্টিল ফটোগ্রাফির জন্য একটা মিড সাইজ ওয়েডিংয়ে, বেঙ্গলি ওয়েডিং যেরকম হয়, দুজন ফটোগ্রাফার কিন্তু গুড এনাফ। যেখানে 4টে বডি প্রেজেন্ট থাকে, কিন্তু 4টে বডি কি কাজ করে? ডেফিনেটলি না, 4টে বডি কাজ করে না। একজনের কাজ হচ্ছে টোটাল জিনিসটাকে রেকর্ড করা, এবং সে একটু ওয়াইডে, মানে অ্যারাউন্ড 24mm to 50mm এর মাঝখান থেকে তার যাতায়াত থাকবে এবং সে টোটাল জিনিসটা রেকর্ড করবে। আরেকজন যিনি থাকবেন, যিনি আমরা বলি ক্রিয়েটিভ করবেন, তার কাছে আইদার একটা প্রাইম লেন্স অথবা যেটাকে সুপ্রিম কোয়ালিটি বা প্রিমিয়াম কোয়ালিটি টেলিফটো লেন্স বলা হয়, আমার কাছে যেমন একটি আছে নাইকন 70-200 2.8। এটাতে ক্যান্ডিড করা যায়। 70-200-এর সুবিধা হচ্ছে যেহেতু লং জুম, আমি অনেক দূর থেকে কিন্তু ক্যান্ডিড মোমেন্ট ধরে ফেলতে পারি। ইউজুয়ালি আমি খুব বেশি পোজিং করে ছবি তোলানো পছন্দ করি না, যদিও ক্লায়েন্ট ডিমান্ডে সেটা করাতে হয়, কিন্তু তাও দুটো ক্যামেরা আমার স্ট্যান্ড বাই রাখা থাকে। কারণ দেখুন, এগুলো ইলেকট্রনিক ডিভাইস, কখন কোনটা খারাপ হয়ে যাবে বলা সত্যিই মুশকিল। তার মানে দুটো ক্যামেরা আমার স্ট্যান্ড বাই থাকলো, এবং একজন নর্মাল লেন্সে কাজ করছে এবং একজন ক্রিয়েটিভ করছে আইদার সুপার টেলিফটোতে অর প্রাইম লেন্সে। প্রাইম লেন্সের ব্যাপারে একটা কথা বলি। অনেকেই যারা নতুন ফটোগ্রাফি শুরু করছো তোমরা, বা অনেকে আমার বয়স্ক আছেন যারা ফটোগ্রাফি করছেন, তারা 50mm কিন্তু ছবি তুলছেন এবং ওটাকে প্রাইম লেন্স, ডেফিনেটলি ওটা ব্লক লেন্স, প্রাইম লেন্স ভালো লেন্স, কিন্তু 50mmটাকে ঠিক পোর্ট্রেট লেন্স বলা যায় না। এখান থেকে বেস্ট কোয়ালিটি পোর্ট্রেট এবং বেস্ট কোয়ালিটি বোকে, ব্যাকগ্রাউন্ড তো ব্লার সবাই চায়, ক্লায়েন্টরা এখন বলে দাদা ব্যাকগ্রাউন্ড ঝাপসা হবে, তো ব্লার শব্দটা হয়তো অনেক ইউজ করতে পারে না, তো এটা আমাদের দিতে হয়। তাই সেই জন্য আমি বলবো 85mm-এর রেজাল্ট কিন্তু 50mm-এর থেকে অনেকটা বেশি। অ্যাট প্রেজেন্ট আমি যে সময় দাঁড়িয়ে কথা বলছি, 50mm-এর দাম, নাইকনের 50mm-এর দাম, জেডে বলছি না আমি, নর্মাল আগের যে এফ মাউন্টের লেন্সগুলো, 11,000 টাকা, ওয়ারাজ 85mm-এর দাম কিন্তু 3 গুণ। তো আমি বলছি যদি কষ্ট করে হলেও একটা 85mm-এ ইনভেস্ট করা যায়, এখন তো ইএমআই পাওয়াই যায়, কিন্তু সেক্ষেত্রে আউটপুটটা কিন্তু অনেক
ভালো হবে এবং আমার মতের অমিল হতে পারে। 85 mm এর শার্পনেস কিন্তু 50 mm এর থেকে, আমি একদম ডেড এন্ডে বলছি, মানে আমার কাছে 1.8 f1.8 আছে। যত অ্যাপারচার আমরা বাড়াতে থাকি, মানে ভ্যালু নাম্বার কমাতে থাকি 2.8 1.8, তত কিন্তু শার্পনেস কিন্তু একটা মেজর ইস্যু হয়ে যায়। 85 mm এর শার্পনেস 50 mm এর থেকে নাইকনের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি। এটা অ্যাজ পার মাই এক্সপিরিয়েন্স, আপনাদের অন্য মত থাকতে পারে। এবার আসি আমি লাইটিংয়ের ব্যাপারে। লাইট কিন্তু ভীষণ একটা বড় রোল প্লে করে। ডেফিনেটলি যারা স্টিল ফটোগ্রাফি করি তাদের কাছে তো ফ্ল্যাশ লাইট থাকতে হয়। আমরা ওয়েডিংয়ে মূলত 4টে থেকে 5টা ফ্ল্যাশ লাইট ইউজ করি। এর মধ্যে দুটো গোডক্সের, আমরা এখন গোডক্স প্রচুর ফ্ল্যাশের ভ্যারাইটি এনেছে এবং তাদের ট্রিগারিং মেথড এবং বাকি যা যা ফিচার্স আছে সেগুলো অসাম, যে কারণে অন্য কোম্পানিগুলো, মানে আমি নিকনের কথাই বলি, SB900 SB700 যে দাম এবং এগুলোকে ট্রিগার করা খুব মুশকিল। সুতরাং আমি বলবো এখানে ইনভেস্ট না করার জন্য, রাদার ইনভেস্ট টু এই ধরনের কোম্পানি গোডক্স, যাদের ট্রিগারিং ফ্যাসিলিটিটা, কারণ এখন অফ ক্যামেরা ফ্ল্যাশ দিয়ে ছবি কিন্তু প্রচুর বেশি হচ্ছে এবং সেখান থেকে ক্রিয়েটিভিটি প্রচুর বেশি পাওয়া যাচ্ছে। সেটা আপনার সেপারেশন লাইট বলুন, ব্যাকলাইট বলুন, বা ফ্রন্ট লিড, বা অন্য কোনো ক্রিয়েটিভ লাইটিং টেকনিক আপনি যদি ইউজ করে থাকেন। তো আমরা মূলত 5টা ফ্ল্যাশ কিন্তু চালাই, আমি এবং আমার সাথে আর দুজন যারা কাজ করে মিলিয়ে মিশিয়ে। আমার কাছে একটি গোডক্সের AD400 Pro আছে, বড় বেশ, এবং একটি 300 আছে, গোডক্স 300, এবং দুটো V1 ফ্যান্টাস্টিক লেন্স। কিন্তু এর একটা সমস্যা আছে, এর পাওয়ারটা কম, যদিও এক্স্যাক্টলি গোডক্স মেনশন করেনি ঠিক কত ওয়াট, তবে আমরা R&D করে মোটামুটি জানতে পেরেছি যে, এবং গুগল সার্চ করে, এর যে ওয়াটেজ এটা অ্যারাউন্ড 75 ওয়াট। সুতরাং 75 ওয়াট আমি যদি বাইরে কাজ করি, মানে সানলাইটে, যখন হলদি হয়, যখন শাওয়ার হয়, সে বেবি শাওয়ারও হতে পারে, ব্রাইডাল শাওয়ার হতে পারে, বা আউটডোর অ্যাক্টিভিটি হয়, তখন সানলাইটের এগেনস্টে যে স্ট্রং ফ্ল্যাশ দরকার হয় সেটা কিন্তু V1 একটু উইক আছে। তখন আমরা পাওয়ারফুল কোনো ফ্ল্যাশে, যেমন AD400 Pro অথবা 300-এ যদি সুইচ করে যাই, তাহলে আমরা অনেক বেশি পাওয়ার কিন্তু পেয়ে যাই। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে AD400 Proর কথাই বলি, এর ফ্ল্যাশটি এত বড় এবং এত হেভি, এবং তাতে যখন মডিফায়ার লাগানো হয়, মডিফায়ার তো ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। ফ্ল্যাশ তো আমরা ডাইরেক্ট চার্জ করি না, হয় সেটাকে বাউন্স করি, নয় সেটাকে মডিফায়ার দিয়ে ইউজ করি। আমি যেমন একটা 85 mm এর অক্টা ইউজ করি, বা এই ধরনের যে মডিফায়ারগুলো আছে সেগুলো হেভি হয়, এবং এগুলোর সেট করা, সেগুলোকে ইনস্টল করা লোকেশানে, কুইক ইনস্টলেশান, এটা কিন্তু বেশ একটা হেকটিক মেথড, এবং আরেকজন পার্সনকে সেখানে এনগেজ করে রাখতে হয়। সে ওটা নিয়ে ঘুরবে, এবং আমাদের যে মডেল আছে, মানে ব্রাইড অ্যান্ড গ্রুম বা আদার কেউ যদি থেকে থাকে, তাদেরকে ফলো করা, সেটা তার পক্ষেও ডিফিকাল্ট এবং আমাদের পক্ষেও ডিফিকাল্ট। এবার কি সেটিংয়ে আমি কাজ করব, এই নিয়ে আমি কিন্তু আজকে কথা বলবো না, এটা আমি নেক্সট ভিডিওতে কথা বলবো, যে কোন প্রায়োরিটিতে কাজ করব, ফ্ল্যাশটাকে কীভাবে ব্যালেন্স করব, শাটার প্রায়োরিটি না অ্যাপারচার প্রায়োরিটি নাকি ম্যানুয়াল মোড, এটা নিয়ে পরে একটা ডিটেল ভিডিও হবে এবং খুব হেল্পফুল ভিডিও হবে আমি আশা করি। তো এই গেল মোটামুটি ফ্ল্যাশের ব্যাপার। এবার আসি আমি কন্টিনিউয়াস লাইটে। কন্টিনিউয়াস লাইট মানে আমরা কনভেনশনাল যে লাইটগুলো ইউজ করি, যেমন পোর্টাল লাইট, এগুলোর একটা না 2-3টে সমস্যা আছে। এগুলোর প্রথম কথা হচ্ছে ওয়াটেজ বেশি। তার মানে আপনার ক্লায়েন্টকে আগে বলে রাখতে হচ্ছে, আমি যদি দুটো পোর্টাল লাইট জ্বালাই, এক একটা পোর্টাল লাইটের ওয়াটেজ 1000 করে, 1000 ওয়াট করে, মানে 2000 ওয়াট। এবার সেখানে ক্লায়েন্টকে আগে আমাকে বলে রাখতে হয় যে আমার 2000 ওয়াটের কিন্তু এক্সটেনশন চাই, এবং সেখানে যিনি ইলেকট্রিশিয়ান আছেন তাকে যেন বিফোর হ্যান্ড বলে রাখা হয় যে এই ইলেকট্রিসিটিটা আমাকে দিতে হবে। না হলে একদম ভেন্যুতে গিয়ে বললে তখন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে, ইলেকট্রিশিয়ানও ঝামেলা করতে পারে, কই আগে তো বলেননি। তো এটা আগে বলে রাখলাম, তাহলে আমি ওই ওয়াটেজটা পেয়ে যাচ্ছি। কিন্তু আমি কন্টিনিউয়াস লাইট কেন ইউজ করব? কন্টিনিউয়াস লাইট ইউজ করার কতগুলো মজা আছে। সেটা হচ্ছে, আমরা যখন কোনো ভেন্যুতে শ্যুট করছি, এখন প্রচুর এলইডি ডেকোরেশনস থাকে। এলইডি ডেকোরেশন মানে চেন হতে পারে, কোনো ট্রি হতে পারে, সেগুলোর এলইডি দিয়ে তৈরি হয় এবং যেগুলোর পাওয়ার ভীষণ কম। সেই লাইটটাকে ফ্ল্যাশ দিয়ে
ব্যালেন্স করা কিন্তু খুব ডিফিকাল্ট। মানে ফ্ল্যাশের পাওয়ার আমি দেখেছি অনেক কমিয়ে দিয়েছি, ফ্ল্যাশে মডিফায়ারটাকে ডবল লেয়ার মডিফায়ার ইউজ করা হচ্ছে, মানে সামনে যে কাগজের মতোই এটা দেওয়া থাকে ট্রান্সলুসেন্ট মেটেরিয়ালটা, মিডিয়ামটা, ওটা হয়তো ডবল ইউজ করা হচ্ছে, কি আরেকটা দিয়ে দিলাম, তাও দেখছি আমরা সেই ব্যাকগ্রাউন্ড লাইটটাকে কিন্তু ম্যানিপুলেট করতে পারছি না, ব্যাকগ্রাউন্ড ব্যালেন্স করতে পারছি না। হুয়ারেজ আমার যদি কন্টিনিউয়াস লাইট থাকে, সেটা 1000 ওয়াটের পোর্টালাইট হতে পারে, অথবা এখন কিন্তু পোর্টালাইটের ইউজ আস্তে আস্তে কমে আসছে, কারণ ব্যাটারি এনেবেলড অনেক বড় বড় প্যানেল কিন্তু মার্কেটে এসে গেছে। তবে এগুলো কস্টলি, সেই কারণে অনেক ফটোগ্রাফাররা এখনও ইউজ করতে পারছেন না। তবে যদি আপনারা ব্যাটারি এনেবেলড কেনেন, একটা জিনিস দেখে নেবেন, আপনার যে প্যানেলটি আছে তার যে কালার টেম্পারেচার সেটা ভ্যারিয়েবল কিনা। যদি হোয়াইট হয়, একদম পিওর হোয়াইট, যেমন গোডক্সেরই কিছু লাইট আছে, মডেল নাম্বারটা আমার মনে নেই, এগুলো একদম হোয়াইট লাইট কিন্তু থ্রো করে, কম দামি। আবার যদি আমি প্রিমিয়াম ভার্সানে যাই, সেখানে আমার কালার টেম্পারেচারটা পাল্টে নেওয়া যায়। আমি আমার শ্যুটিংয়ের ক্ষেত্রে একটু ইয়েলোইশ টেম্পারেচার, অ্যারাউন্ড 3300 3700 এরম টেম্পারেচার পছন্দ করি। তাহলে ওয়েডিংয়ের যে ভাইব্রেন্ট কালার, ইয়েলো, হোয়াইট এবং রেড আর ব্ল্যাক, এর যে কম্বিনেশন, এটা কিন্তু অনেক ভালো হয়। তো যেটা বলছিলাম, এই বাইরে যখন আমি ছবি তুলছি এগেনস্ট কোনো এলইডি প্যানেল বা ছোট কোনো লাইট সোর্স, সেটাকে ব্যালেন্স করতে গেলে একটা এমন ইউনিট আপনার দরকার যেটার মোবিলিটি আছে। সেক্ষেত্রে আপনি এই ধরনের ব্যাটারি এনেবেলড ইউজ করতে পারেন। অনেক স্টিকও আছে, ডিজিটেক বলে একটি কোম্পানি আছে, গোডক্সের খুব ভালো ভালো স্টিক আছে, যেখানে কালার টেম্পারেচার ভ্যারিয়েবল অ্যাজ ওয়েল অ্যাজ পাওয়ারটাও আপনি কম বেশি করে নিতে পারেন। আর সেটিং কি করব, আমি কোন মোডে সেট করব, কীভাবে ফ্ল্যাশ ব্যালেন্স করব, এটা নিয়ে আজকে কথা বলবো না, কারণ খুব দীর্ঘ ভিডিও আমি কখনোই বানাই না। আজকে এই অবধি থাক। পরের ভিডিওটা সম্ভবত আসতে চলেছে যে হোয়াট ইজ দ্য বেস্ট সেটিং ফর ওয়েডিং ফটোগ্রাফি। আজকে এই পর্যন্ত থাক, আলবিদা।